2016 সালে দেখতে পেলাম আপনি একটা রাজনৈতিক দল গঠন করেন। এখন কি অবস্থা ওই দলটার? এখন ওই দলটা কি আছে বা আপনি এটা নিয়ে কি ভাবতেছেন? আসলে আমি তো রাজনৈতিক পরিবারের একজন সদস্য। পড়াশোনার রাজনীতিতে আমি যেহেতু করেছি, রাজনীতি বিষয়ে রাজনীতির একটা আবহে আমি তৈরি হয়েছি, প্রস্তুত হয়েছি। 2016 সালে আমি একটি রাজনৈতিক সংস্থার মতো, ঠিক একেবারে রাজনৈতিক দল না, রাজনৈতিক একটা প্রতিষ্ঠান বা সংস্থার মতো করে ন্যাশনাল মুভমেন্ট বা জাতীয় আন্দোলন জাতির সামনে পেশ করার চেষ্টা করি। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি কে পছন্দ করে না, কিন্তু ওরা তৃতীয় যে জায়গাটা চায়, এটা আওয়ামী লীগ এবং বিএনপির মতোই গণভিত্তিক একটা বড় সর্বজনীন দল চায়। আদর্শ এবং চরিত্রগতভাবে আওয়ামী লীগ বিএনপির মতো মোটেও যেন না হয়। ইসলামী দলগুলিকে তারা রাজনীতির জন্য এবং রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য এখনো সমর্থন দেওয়ার মানসিকতা তাদের মধ্যে তারা এখনো লালন করছে না। আপনার আরেকটা পরিচয় যেটা আমরা 2016 সালে দেখতে পেলাম, আপনি একটা রাজনৈতিক দল গঠন করেন। প্রথম মানে অনেকদিন হয়ে গেছে রাজনৈতিক দল গঠন করছেন আপনি। এখন কি অবস্থা ওই দলটার? আপনি এর আগে আমাদের আড্ডালাপে আপনি এই বিষয়ে আলাপ করছিলেন। এখন যেহেতু বিষয়টা আরও প্রাসঙ্গিক, আমি একটু জানতে চাই যে 2016 সালে একটা রাজনৈতিক দল নিয়ে আসছেন, এখন ওই দলটা কি আছে বা আপনি এটা নিয়ে কি ভাবতেছেন? আসলে আমি তো রাজনৈতিক পরিবারের একজন সদস্য। আমার আব্বা ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ। এবারে আইয়ুব বিরোধী আন্দোলনের সেই যে যুক্ত ফ্রন্ট ছিল, ভাষা নিয়ে সোহরাওয়ার্দী, শেরে বাংলা, মৌলানা আথার আলী, এই 4 নেতা 3 দল, আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক লীগ এবং নেজামে ইসলাম পার্টি, 3টা দলের যে ঐক্যবদ্ধ একটা রাজনীতি ছিল আইয়ুব বিরোধী আন্দোলনের অংশ হিসেবে। সেই সময় থেকে আমার আব্বা, খুবই অল্প বয়স তার তখন, তিনিও কৈশোর পেরোনো তরুণ, নতুন তরুণ, সেই বয়স থেকে তিনি বাংলাদেশের অন্তত 300 থেকে 350 সমাবেশে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। ওনার বয়স ওনার রাজনৈতিক সচিব হিসাবে, সহকারী হিসাবে কাজ করেছেন। মৌলানা আথার আলী রহমতুল্লাহ তো আসলে তিনি সিলেটি ভাষায় কথা বলতেন এবং উর্দুতে খুব পারদর্শী ছিলেন। বিভিন্ন সমাবেশে তিনি বাংলাদেশের অন্যান্য অঞ্চলে তিনি বলতেন যে আমার যে ভাষা, সেটা আপনারা সবার কাছে পরিষ্কার মনে হবে না, আপনারা হয়তো বা অনেকে বুঝতে পারবেন না, কিন্তু আমার যে রাজনৈতিক বয়ান সেটা ওই মৌলভী আতাউর রহমানের কণ্ঠে আপনারা শুনবেন। সিলেটি ভাষা তিনি বলতেন। এই মঞ্চে বসে থাকতেন, আব্বা সেই রাজনৈতিক বক্তব্য দিতেন, এরকম বিষয় ছিল। এবং চিঠি পত্র আদান প্রদান, নোট, একটা চিন্তা ভাবনা, লেখালেখির কাজটা আব্বা করতেন। যাই হোক, তো তারপর আমার পড়াশোনার রাজনীতিতে আমি যেহেতু করেছি, রাজনীতি বিষয়ে, এবং দীর্ঘ সময় আমি আব্বার সঙ্গে সফর, আব্বার সঙ্গে কথাবার্তা, আলোচনা, রাজনীতির একটা আবহে আমি তৈরি হয়েছি, প্রস্তুত হয়েছি। সব কিছু মিলে এবং আমার ব্যক্তিগত রাজনৈতিক সচেতনতা, সব কিছু মিলে 2000-এর পর থেকে আমার কবিতা এবং সঙ্গীতগুলো রাজনৈতিক চিন্তা এবং দর্শন সমৃদ্ধ ছিল। এটা যারা একটু সুগভীরভাবে সমঝদার, তারা আমার কবিতাগুলো দেখলে বুঝবেন, সঙ্গীতগুলো শুনলে বুঝবেন। সেই একটা রাজনৈতিক চিন্তাধারা লালন করতে করতে 2016 যখন বাংলাদেশে একটা অন্ধকারাচ্ছন্ন রাজনৈতিক সময়কাল যাচ্ছে, হ্যাঁ, জাতি খুব ভয়াবহ একটা অবস্থার মধ্যে আছে, অন্ধকারাচ্ছন্ন অবস্থা ভবিষ্যতের দিকে আছে, তখন 2016 সালে আমি একটি রাজনৈতিক সংস্থার মতো, ঠিক একেবারে রাজনৈতিক দল না, রাজনৈতিক একটা প্রতিষ্ঠান বা সংস্থার মতো করে আমি ন্যাশনাল মুভমেন্ট বা জাতীয় আন্দোলন নামে একটি শিরোনাম আমি লঞ্চ করি, প্রকাশ করি, এবং সেই প্রতিষ্ঠান বা সংস্থার পক্ষ থেকে আমি একটি রাজনৈতিক বন্দোবস্ত জাতির সামনে পেশ করার চেষ্টা করি। 2016 সালে 16 ডিসেম্বর ফটো জার্নালিস্ট মিলনায়তনে, সেখানে 16 কোটি মানুষ তখন বলা হতো, 16 কোটি 16 দফা আমি পেশ করি এবং 5টি রাজনৈতিক মন্ত্র আমি উত্থাপন করি। একটা হচ্ছে স্বাধীনতা, তারপর সুশাসন, তারপর উন্নয়ন, তারপর ন্যায় বিচার এবং গণ অধিকার। এই 5টা বিষয়কে সংরক্ষিত রাখার জন্যে, দেশ এবং জাতির জন্য এটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে যে জাতীয় আন্দোলনটা দরকার, জাতীয় জাগরণ দরকার, সেটা হচ্ছে জাতীয় আন্দোলন, ন্যাশনাল মুভমেন্ট। এবং এটা একটা খুব সুস্পষ্ট স্লোগান তখন আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে নতুন চিন্তা, প্রচলিত চিন্তা চলবে না, নতুন চিন্তা, নতুন শক্তি, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ যে স্লোগানটি, সেটি 2016 সালে ন্যাশনাল মুভমেন্ট থেকে কিন্তু এটা প্রথম লঞ্চ করা হয়েছে, যে চিন্তা নতুন, প্রচলিত চিন্তার বাইরে করতে হবে, এই নতুন চিন্তার পক্ষে নতুন একটা শক্তি করতে হবে, নতুন শক্তির কাজ হবে নতুন বাংলাদেশ উপহার দেওয়া। সেই চেতনা থেকে এটা শুরু হয়েছিল আর কি। এখন সেটি রয়ে গেছে, যেহেতু আমি এটাকে রাজনৈতিক
কি বলে সাংগঠনিক রূপ দেইনি, তখন থেকে দিইনি, বিভিন্ন কারণে দিইনি। এটা এখন সাংগঠনিক রূপ দেওয়া যেতে পারে এবং সেটি নিয়ে সামনে অগ্রসর হওয়া যেতে পারে। দেশের অনেক তরুণ, অনেক সাধারণ নাগরিক হয়তোবা এটাকে গ্রহণ করার সম্ভাবনা আছে। মানে দেশে এতগুলো রাজনৈতিক দল, ইসলামী, জাতীয়তাবাদী, বাম চিন্তার এত রাজনৈতিক দল থাকার পরে আপনি একটা রাজনৈতিক দল গঠন করলেন, কেন করলেন এটাও জানতে চাই। পাশাপাশি আপনি যে কারণেই করেন, মানুষ কেন গ্রহণ করবে? এটা হলো একটা বড় প্রশ্ন হবে যে মানুষ এতগুলো রাজনৈতিক দল থাকতে, এতগুলো চিন্তা থাকতে, মানে আপনি এটার বিশেষত্ব কি যে মানুষ এটা গ্রহণ করবে? প্রথমত আপনি এটাকে এতগুলো দল থাকতে আপনি এটা নতুন কেন করলেন, আর এটা কেন মানুষ কেন গ্রহণ করবে? তো যে চিন্তা থেকে এটা গঠন করা হয়েছে, সেই সমচিন্তার, সম আদর্শের, সমচেতনার দল যদি রাজনীতি যদি বাংলাদেশে থাকতো, তাহলে আমার নতুন করে ভাবতে হতো না, এটা প্রথম কথা। জি, তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে এটা নতুন একটা চিন্তা, যেটা আপনি বলতেছেন বিরাজমান ছিল না, এর বাইরে একটা চিন্তা। বাংলাদেশের রাজনৈতিক দল যেগুলি আছে খুব ভালো করে দেখেন, একটা হচ্ছে সরাসরি ইসলামী রাজনৈতিক দল, ইসলাম ভিত্তিক, ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আরেকটা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদী দল, আওয়ামী লীগ, এবং জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদ, ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ন্যাশনালিস্ট মুভমেন্ট আছে, এরকম আছে। আরেকটা হচ্ছে বাম ঘরানার দল, এর বাইরে কিন্তু নাই। তো বাম ঘরানার দল, বাম ঘরানার যে রাজনীতি, সেটার সঙ্গে তো আমি যেতে পারি না, এটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন নেই। আর ধর্মনিরপেক্ষতাবাদের আমরা বিরোধী, সেই রাজনীতিতে আমার সম্পৃক্ত হওয়া সম্ভব নয়। জাতীয়তাবাদ যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদী চিন্তা, উনি জাতীয়তাবাদ বলতে যা বোঝাতে চেয়েছিলেন এবং তিনি যে রাজনীতিটা বাংলাদেশে করতে চেয়েছিলেন, এটা তিনি সময় মতো লঞ্চ করেছেন, সময় মতো তিনি এটা গড়ে তুলেছেন এবং খুব সফলভাবে করেছেন। এবং তার সাফল্যের সেই মানে সেই যে গতি ছিল, সেই গতিটা মানে গতিপথেই এখন পর্যন্ত বিএনপি আজ পর্যন্ত এসছে। যদিও তারা লাইনচ্যুত হয়ে গেছে, এখনও সেই লাইনের উপরে নাই। হ্যাঁ, আর নতুন করে গতিশীল হওয়ার জন্য তাদেরকে নতুনভাবে আরও চেষ্টা করতে হচ্ছে। তো সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনৈতিক চিন্তা ভাবনা, সেটার সঙ্গে আমি যে সম্পূর্ণ একেবারে একমত সব দিক থেকে, এরকম না। এরপরও যতটুকু ছিল ততটুকু এখন বিএনপির মধ্যে নেই, ততটুকু নেই। এগুলি ব্যাখ্যা সাপেক্ষ কথা। আর আমাদের যে কট্টর জাতীয়তাবাদ যেটাকে বলা হয়, একেবারে জাতীয়তাবাদের পূজারী হয়ে যাওয়া, জাতীয়তাবাদকে এত বেশি প্রতিষ্ঠা করার চেষ্টা করা যে গোটা বিশ্ব থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলা, এটা ইসলামও অনুমোদন করে না। এবং আসলে রাজনীতির বাস্তবতায়ও এটা খুব একটা, রাজনীতির জন্য খুব একটা এটাকে উপযোগী বন্দোবস্ত কিন্তু এটা না। হ্যাঁ, কারণ এখন তো বিশ্বটা বৈশ্বিক হয়ে গেছে, বিশ্বটা এক হয়ে গেছে। এখন বিশ্ব থেকে নিজেদেরকে একেবারেই পৃথক করে রেখে রাজনীতি করাটাও এক সময় এটা খুব উপযোগী রাজনীতি ছিল। এখনকার বিশ্বে জাতীয়তাবাদের রাজনীতি খুব একটা উপযোগী রাজনীতি না, অতি জাতীয়তাবাদী রাজনীতি। এটা তো এটা হলো আরেকটা বিষয়। আরেকটা হচ্ছে ইসলামী রাজনৈতিক দল। ইসলামের জন্য তো আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের প্রতিটা মুহূর্ত, সব চিন্তা ভাবনা কাজ। কিন্তু বাংলাদেশে রাজনৈতিকভাবে ইসলামী আদর্শ না, ইসলামী দলগুলোকে রাজনৈতিকভাবে গ্রহণ করে নেওয়ার মতো মানে উপযুক্ত পরিবেশ এবং চিন্তা চেতনা এখনও আমাদের জাতীয় পরিসরে জাতির মধ্যে গড়ে ওঠেনি। এটা প্রমাণিত, কারণ ইসলামী দলগুলো রাজনীতি করছেন একেবারে স্বাধীনতার পর থেকেই ধরা যায়, জিয়ার আমল থেকে। তো এই যে অন্তত 50 বছরের রাজনীতি, দীর্ঘ 50 বছরের রাজনীতিতে আমরা যতটুকু এর সুফল দেখতে পাই, যতটুকু সাফল্য দেখতে পাই, এটা কিন্তু অপ্রতুল এবং কোনো মতে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, বা কোনো মতে এটা আমাদের জন্য সন্তোষজনক। এটা কি জন্য হলো এটা বুঝতে হবে যে ইসলাম আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করাই তো আমাদের লক্ষ্য, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী রাজনৈতিক দলগুলোকে মানুষ আবার গ্রহণ করছে না। এর অনেক কারণ থাকতে পারে। মানুষের, জনগণের মনস্তাত্ত্বিক প্রস্তুতি এখনও নাই, এটা হতে পারে। আমাদের রাজনৈতিক দলগুলোর যে
উপযোগী কৌশল, উপযোগী স্লোগান, উপযোগী বয়ান এবং রাজনৈতিক যে ইশতেহার যেভাবে সর্বসাধারণকে বোঝাতে হয়, জানাতে হয়, কাছে টানতে হয়, সেটার কৌশলগত কোনো ইয়ে থাকতে পারে, গ্যাপ থাকতে পারে। আমি ভুল বলবো না, গ্যাপ থাকতে পারে, এগুলো হতে পারে। তো আমার ইচ্ছে হলো, আমার মনে হচ্ছিল যে প্রচলিত রাজনৈতিক ধারাগুলোর বাইরে একটা কিছু এমন হওয়া দরকার যে আমার অবজারভেশনে ধরা পড়েছে যে বাংলাদেশের গণমানুষ, কোটি কোটি মানুষ, তারা আওয়ামী লীগ, বিএনপির মতো বড় দল এগুলোকে পছন্দ করে না। এগুলোর রাজনীতিতে তারা অতিষ্ঠ, পছন্দ করে না। তাহলে তারা দলে দলে, ঝাঁকে ঝাঁকে ইসলামী দলে প্রবেশ করছে না কেন? এই জায়গাটায় আমার চিন্তা। ইসলামী দলগুলো তো কোনো ভুল নাই, তাদের তো কোনো দোষ নাই, তাদের তো কোনো নীতি নৈতিকতা এবং আদর্শগত কোনো দুর্বলতা নাই। রাজনীতিতে দুর্বল থাকতে পারে, কিন্তু আমার মনে হলো যে না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপিকে পছন্দ করে না, কিন্তু ওরা তৃতীয় যে জায়গাটা চায়, এটা আওয়ামী লীগ এবং বিএনপির মতোই গণভিত্তিক একটা বড় সর্বজনীন দল চায়, শক্তি চায়। কিন্তু সেই শক্তিটা, সেই দলটা আদর্শ এবং চরিত্রগতভাবে আওয়ামী লীগ, বিএনপির মতো মোটেও যেন না হয়, এটা তারা চায়। দলটা হবে সাধারণ একটা দল, সাধারণ একটা দল এদেশের মানুষেরা চায়, যে দলটা চরিত্রগতভাবে প্রচলিত দুর্নীতিপরায়ণ আদর্শহীন দলগুলোর মতো হবে না, সুন্দর আদর্শ, চিন্তা চেতনা এবং পরায়ণ একটা দল হবে, যেটি জনদরদী দল হবে এবং বাংলাদেশকে সত্যি ভালোবাসে, সত্যি দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য চিন্তা ভাবনা এবং কাজ করে। এরকম একটি দল এদেশের মানুষ প্রত্যাশা করে, আমার ধারণা। এবং সেই ধারণা থেকেই আমি আমার ন্যাশনাল মুভমেন্ট নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। মানুষ কেন এটা গ্রহণ করবে? ওই যে অভাবটা আমি বললাম, যে মানুষ একটা সাধারণ দল চাচ্ছে, যেটা নীতি নৈতিকতা এবং আদর্শের দিক থেকে পারফেকশন তারা খুঁজে পাবে, তারা আস্থা রাখতে পারবে, ভরসা করবে। এই দলটাকে দেশপ্রেমিক এবং জনদরদী একটা দল হিসেবে তারা আস্থায় নিয়ে যাবে। এই দলটা আওয়ামী লীগকেও তারা সেভাবে দেখছে না, বিএনপিকেও তারা সেভাবে দেখছে না। আর ইসলামী দলগুলিকে তারা রাজনীতির জন্য এবং রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য এখনও সমর্থন দেওয়ার মানসিকতা তাদের মধ্যে তারা এখনও লালন করছে না। এই যে জায়গাটা, সেই জায়গাটা ফিল আপ করার জন্য আমার মনে হলো যে এরা একটি দল হতে পারে, যেটি জনগণের কাছে আস্তে আস্তে পৌঁছানো সম্ভব হতে পারে, জনগণ একসময় এটাকে গ্রহণ করতে পারে। মিজান, আপনার যে দল গঠনের চিন্তা, এটা কি একজন শিল্পীর চিন্তা, রাজনৈতিক চিন্তা, না একজন কবির রাজনৈতিক চিন্তা, না একজন রাজনীতিবিদ রাজনৈতিক চিন্তা? না, শিল্পী বা কবি হিসেবে না। আমার কবিতা এবং সঙ্গীত, শিল্প এগুলো আমার রাজনৈতিক চিন্তা, দৃষ্টি, দর্শনকে প্রকাশ করার একটা মাধ্যম হতে পারে আংশিকভাবে। আমার সব গান তো আর এরকম না, কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ বা ভূমিকা রাখার যে চিন্তা, সেটা রাজনৈতিক চিন্তা থেকেই এটা সৃষ্ট, রাজনৈতিক স্পৃহা এবং রাজনৈতিক সচেতনতা থেকেই। আপনার মানে একজন শিল্পী মন চাইলো মানে একটা দল গঠন করলো, কিংবা একজন কবির মন চাই, শিল্পী এবং কবির চিন্তা তো অনেক সময় মানে জনমানুষের সাথে কানেক্ট থাকেও না। শিল্পী, বিশেষ করে কবিরা অনেক রকম চিন্তা করে, আবেগের মধ্যে চিন্তা করে, কল্পনার জগতে থাকে। তো আপনি বলতেছেন মানে দল গঠনটা না, রাজনীতিতে আমার সম্পৃক্ত হওয়ার যতটুকুই চেষ্টা এবং চিন্তা, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক বোধ থেকে, এবং সেটা আমি লালন করি, বললাম, বা পারিবারিক কারণে করি, আমার পড়াশোনার কারণে করি, আমার ব্যক্তি চিন্তা বোধ থেকেও করি। সেখান থেকেই রাজনীতিতে আমার যেভাবে সম্ভব সম্পৃক্ত হওয়ার বা অবদান, ভূমিকা রাখার যে চিন্তা, সেটা রাজনীতি থেকে। আপনি বললেন মানে আপনি রাজনৈতিক পরিবারের, তো আপনার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তিনি সরাসরি বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তো আপনি বিএনপির রাজনীতিতে আপনি নিজেও বললেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারে আপনার চিন্তার অনেকখানি আপনি পছন্দ করেন। তো আপনি বিএনপির রাজনীতিতে নাকি মানে আলাদাভাবে রাজনৈতিক চিন্তা করা? প্রথমত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বিএনপি এবং তার যে চিন্তা চেতনা ছিল, সেটা তো এখন বিএনপিতে অক্ষতভাবে নেই। আর থাকলেও আমি তো বললাম যে আমি একেবারে পুরোপুরি ওটার সঙ্গে যে একমত, সব দিক থেকে খুব সন্তুষ্ট, তাও তো ছিল না, তাও তো নয়।
এবং যতটুকু এখন আছে এটা তো একেবারেই মানে আমি এতে সন্তুষ্ট হওয়ার মতো কিছু সেখানে পাইনি, স্বাভাবিক। আর আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি তিনি নিজামে ইসলাম পার্টি এই পূর্ব পাকিস্তানের সর্বপ্রথম ইসলামী দল যেটা ছিল, সেই নিজামে ইসলাম পার্টির তিনি রাজনীতি আজীবন করেছিলেন এবং তিনি কর্মী থেকে দায়িত্বশীল এবং ঊর্ধ্বতন দায়িত্বশীল পদে ছিলেন। হ্যাঁ, এবং সর্বশেষ 1991 সালে তিনি বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত একজন প্রার্থী ছিলেন এবং সেটা তার তুমুল জনপ্রিয়তা যখন 86 নির্বাচনে প্রমাণ হয়, হ্যাঁ, যে ব্যাপক ভোট তিনি পেয়েছিলেন, জনরায় তিনি পেয়েছিলেন, তখন বিএনপি আব্বার সঙ্গে যোগাযোগ করে এবং সম্পৃক্ত হয় যে এখানে আমাদেরও প্রার্থী, আপনিও দাঁড়াবেন, এরকম হওয়ার দরকার নেই, হচ্ছে আপনি যদি আমাদের প্রার্থী হন এখানে আমরা আওয়ামী লীগকে পরাজিত করে যে এখানে আমরা আসনটি পেতে পারি। এবং আব্বা শুধু এই জন্যই না, আব্বার রাজনৈতিক একটা চিন্তা ভাবনা, একটা অবজারভেশন ছিল। আব্বার অবজারভেশনটা ছিল আমাদের প্রতিবেশী ভারত এবং আন্তর্জাতিক চাপ, ভবিষ্যৎ রাজনীতি বাংলাদেশ কোন দিকে যাবে না যাবে, বাংলাদেশের সামনে কী কী সংকট আছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে, বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের যে স্বার্থ সেটাকে সুরক্ষিত রাখার ব্যাপারে এবং ইসলামী যে কর্মকাণ্ড তৎপরতা এগুলো আরও অক্ষুণ্ণভাবে এবং নিরাপদভাবে আরও সামনে এগিয়ে যাওয়ার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে এখন কোন শক্তিটার হাত শক্তিশালী করা দরকার, হ্যাঁ, সেগুলো চিন্তা ভাবনা করি আব্বা বিএনপি যুক্ত হয়েছিলেন। আপনি যে বিষয়গুলো বলতেছেন এগুলো তো অনেকগুলো এখনো চলমান, তা আপনি কেন বিএনপির রাজনীতিতে যুক্ত হবেন না? বিএনপির সঙ্গে আমি সদস্যপদ নিয়ে বিএনপির সদস্য আমি হতে চাই না, এই জন্যই আমি তো আগেই বললাম যে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের পরবর্তীকালে পরিচালিত যে রাজনীতিতে জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে পারেনি। ভোট এটা ভিন্ন বিষয়, মানুষ ভোট দিয়ে দেয়, কিন্তু এই দেশের জন্য যে রাজনীতির প্রয়োজন, এই দেশের এটা কি এই দিয়ে দেয়, এটা কি পরিবর্তন হতে যাচ্ছে? এটা পরিবর্তন হতে হবে, করতে হবে কিছুটা, এবং এটা তখনই হবে যখন আমি বললাম যে যখন এই সব প্রতিষ্ঠিত রাজনীতির বাইরে অন্য কোনো একটি ভালো রাজনীতি মানুষ পাবে, তখন এটা পরিবর্তন হতে পারে। এবং আমি তো বলেছি স্বাধীনতা, হ্যাঁ, স্বাধীনতা যদি আমার প্রথম পয়েন্ট হয়, স্বাধীনতা কি পূর্ণাঙ্গভাবে সংরক্ষিত আমাদের অন্যান্য রাজনৈতিক দল এবং যারা ক্ষমতাসীন হয় তাদের হাতে কি এটা সংরক্ষিত থাকে না? আমরা পরাধীন হয়ে যাই, আমরা অর্থনৈতিকভাবে হোক, মনস্তাত্ত্বিকভাবে হোক, রাজনৈতিকভাবে তো অবশ্যই হই, এবং আমাদের কালচারালভাবে আমরা পরাধীনতার বেড়াজালে আটকে যাই। এখান থেকে ব্যর্থ আমরা হতে পারছি না। সুশাসন তো আমরা কোনো দলের কাছ থেকে, সুশাসন বলতে যা বোঝায় প্রকৃত সেটা আমরা পাইনি। এবং উন্নয়ন যেটা নাকি আইওয়াস হবে না, যেটা সামঞ্জস্যপূর্ণ শহর গ্রামের ইনসাফপূর্ণ উন্নয়ন, এবং মানুষের উন্নয়ন কি শুধু রোডঘাট, এটা তো উন্নয়ন না, শুধু অবকাঠামোগত উন্নয়ন না, মানুষের জাতিগতভাবে চারিত্রিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, সংস্কৃতির উন্নয়ন, চিন্তার উন্নয়ন, হ্যাঁ, বোধ বিবেচনার উন্নয়ন, এটাকে হচ্ছে উন্নয়ন। সেই উন্নয়নটা আমরা পাচ্ছি না, কোনো রাজনৈতিক দল সেটার কোনো ইশতেহার বা রোডম্যাপ দিতে পারছে না, এবং ক্ষমতায় গিয়েও এই ধরনের কোনো বাস্তবায়ন তারা করতে পারছে না। এবং ন্যায় বিচার থেকে বাংলাদেশের মানুষ চূড়ান্তভাবে যোজন ধরে চূড়ান্তভাবে তারা বঞ্চিত হচ্ছে, যেটাকে আদালত বলে, ইনসাফ বলে, সেটা পাচ্ছি না। আর একটু গণ অধিকার, জনগণের যে নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, অর্থনৈতিক অধিকার, নাগরিক অধিকার, এগুলো চরমভাবে ব্যাহত হচ্ছে, আমরা বঞ্চিত হচ্ছি। তো এই 5টা জিনিস যেহেতু আমি আমার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটাকে আমি মূল পয়েন্ট ধরেছি, রাজনীতি করতে হলে এই 5টা জিনিস প্রতিষ্ঠা করতে হবে। এই 5টা জিনিস প্রতিষ্ঠার মেন্টালিটি এবং দায়িত্ব যদি আমি নিতে পারি, তখন মানুষকে বলবো যে হ্যাঁ, আমি এটা করতে চাচ্ছি, আমার সঙ্গে আসেন। এবং এই 5টা জিনিস যেহেতু আমি পূর্ববর্তী এবং প্রচলিত অন্য কোনো দল যারা ক্ষমতাসীনও হয়েছে বারবার, তাদের কাছ থেকে আমি পাইনি, সেরকম কোনো দলে আমার অংশগ্রহণ করার তো কথা না।